তো হ্যালো 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 সকল ক্লাস 12 স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আজকে আমরা কি করব, তোমাদের যে বই রয়েছে, তোমরা যখন বই কিনেছিলে একটা স্পেসিমেন ফ্রি কপি তোমাদের দেওয়া হয়েছিল। সেই ফ্রি কপিতে কতগুলো সেট আছে, এই সেটগুলো তোমরা একবার বাড়িতে কি করো, পুরো কমপ্লিট সবকিছুই পড়ার পরে যতগুলো সেট আছে, মানে 4টে সেট আছে তোমাদের বোর্ড এক্সামের জন্য। তো সেই 4টে সেটকে তোমরা কি করো, একদম প্রপার টাইম নিয়ে স্যাম্পল টেস্টের মতো নিজেকে চেক করো। নিজে বসো, একটি ঘড়ি নিয়ে বসো এবং সেই সময় ধরে যতটুকু সময়ের পরীক্ষা হয় এই 4টে টেস্ট কিন্তু তোমরা দিয়ে দাও। দিয়ে তারপরে তোমরা কি করতে পারো, ভিডিও সলিউশনের জন্য ইউটিউবে এসে সার্চ করে তোমরা সলিউশন দেখতে পারো। ঠিক আছে, তো আমি সেট 1 এর আজকে সলিউশন দেব। তোমরা সেট 1 এর যদি করে নিয়ে থাকো তাহলে দেখতে পারো। আর আমি চাইবো এরকম 2-3টে টেস্ট তোমাদের বসে দেওয়া উচিত, যাতে কি হবে তুমি বুঝতে পারবে যে এক্সামের সময় টাইম ম্যানেজমেন্ট কি করে করা যাবে। ঠিক আছে, তো সেট 1 এর আমি সলিউশন আজকে দেব এখানে। তো সেট 1 এর প্রথম কোশ্চেন বলছে, সেকশন এ 4টে সেকশন আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি আর সেকশন ডিই। 5খানা সেকশন, ই, এফ 6খানা সেকশন রয়েছে। তো 6টা সেকশন আছে, সেখানে 35 কোশ্চেন আছে। ঠিক আছে, তো প্রথম সেকশন এর প্রথম কোশ্চেন বলছে, দুটি সমমানের আধান কিউ এর সংযোজনকারী, দুটো সমমানের আধান রয়েছে, কিউ এর সংযোজনকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান কিউ রাখা হয়েছে। দুটো আধান নিয়েছে, দুটো আধান হচ্ছে কিউ মানের, দুটোই হচ্ছে কিউ মানের আধান। তার মধ্যবিন্দুতে কি করা হয়েছে, একটা ছোট্ট কিউ আধানকে রেখে দেওয়া হয়েছে। ঠিক, তিনটি তড়িৎ আধান বিশিষ্ট ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকলে কিউ এর মান কি হবে। বলছে এই তিনটে সাম্যাবস্থায় আছে, তাহলে কিউ এর মান কি হওয়া উচিত। ঠিক, তো তিনটে সাম্যাবস্থায় আছে মানে আমি তিনটের উপরে নেট প্রযুক্ত বল যদি দেখি, এর উপর নেট প্রযুক্ত বল 0, এর উপরেও নেট প্রযুক্ত বল 0, এর উপরেও নেট প্রযুক্ত বল 0। ঠিক, যখনই এর মান বের করতে বলছে, আমি এর উপর নেট প্রযুক্ত বল 0 না করে আমি যে কোনো অপর, এটা বাদ দিয়ে যে কোনো অপর একটির উপরে নেট প্রযুক্ত বল 0 করব। ঠিক, তো এটার উপরে করব না, আমি এর উপরে নেট প্রযুক্ত বল 0 করছি। তিনটের উপরেই 0 হবে, কারণ সাম্যাবস্থায় আছে, তিনটে আধান সাম্যাবস্থায় রয়েছে। তো ওই আধান বাদে আমি যে কোনো একটাতে কি করব, নেট প্রযুক্ত বল 0 করব। তো দেখা যাক, এটা যদি ডি হয়, এটাও ডি হবে। ঠিক, 2D ধরে নিয়েছি ক্যালকুলেশন ইজি করার জন্য। ঠিক আছে, তো তাহলে এখানে যে বল লাগবে সেটা লাগবে এই কিউকে কি করছে, ঠেলছে। তার মানে কে কিউ ইন্টু কিউ বাই 2 ইন্টু ডি স্কোয়ার। এটা কোন বল, এই কিউ একে যে বল দিয়ে ঠেলছে। তার মানে সবাই বুঝতে পেরেছো যে স্যার স্মল কিউটা নেগেটিভ হতে হবে, না হলে একে টানলে এর উপর নেট প্রযুক্ত বল 0 হওয়ার জন্য এদিকে বল লাগবে, এদিকে। তো এদিকে বল লাগার জন্য একে নেগেটিভ হতে হবে, তাহলে কিউ নেগেটিভ হবে। তো অপশানে আমরা দেখতে পাচ্ছি 4টের মধ্যে দুটো অপশান উড়ে যাবে, একটা হচ্ছে মাইনাস কিউ বাই 2, এ প্লাস কিউ বাই 2 আর প্লাস কিউ বাই 4টা কিন্তু হবে না। ঠিক, এবার চেক করে নি, ধরে নাও এখানে যে বলটা লাগবে সেটা হবে কে কিউ, শুধু মান দেখছি আমি, কে কিউ ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। তাহলে এই দুটো মান সমান হবে, এর দ্বারা প্রযুক্ত বল এর দ্বারা প্রযুক্ত বল দুটো সমান হবে। তাহলে দুটোকে সমান করলে কে কিউ কিউ বাই ডি স্কোয়ার ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই 4d স্কোয়ার। তো কিউ কিউ গন, কিউ কে গন, ডি স্কোয়ার গন। তো কিউ ইকুয়াল টু কিউ বাই 4। তো কিউ এর মান হবে কিউ বাই 4, কিন্তু এর যে হবে চিহ্ন, যে নেচার বা প্রকৃতি হবে সেটা ঋণাত্মক আধান হবে। তো মাইনাস কিউ বাই 4 আমাদের অ্যান্সার হবে। অপশন বি, অপশন বি হবে। ঠিক, তারপরে কোশ্চেন 2, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি কিউ আধান আছে। একটি ঘনক আছে, যে রুমের মধ্যে তুমি বসে আছো সেই রুমের মধ্যে একটি আধান রাখা হয়েছে। ঠিক, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হবে। ঘনকের 6টি তল দিয়ে, কেউ কনফিউজ হবে না, কেউ 6টি তল শুনে 6 দিয়ে ভাগ করে দেবে। 6টা মোট যতগুলো তল আছে, মানে ঘনকের মধ্যে দিয়ে ফ্লাক্স জিজ্ঞেস করছে, তাহলে কি হবে কিউ বাই এপসিলন নট। 6টি তল দিয়ে মোট ফ্লাক্স জিজ্ঞেস করেছে, 6 শুনে কেউ কনফিউজ হবে না, যারা ফিজিক্স কোনোদিন পড়ে না, এমনি
এ করার জন্য যে হ্যাঁ কোনোভাবে আমি কাজ চালানোর মতো পড়ছি, তাদের কিন্তু এইসব কোশ্চেনে কি হবে, প্রবলেম হবে। ঠিক আছে, তো কিউ বাই এপসিলন নট, কিউ বাই এপসিলন নট পুরো 6 খানা যে তল আছে প্রত্যেকটা থেকে কিন্তু কিউ বাই 6 এপসিলন নট যায় এক একটা তল থেকে। তো 6টা তল থেকে মোট জিজ্ঞেস করেছে, তো কনফিউজ হয়ে কিউ বাই 6 এপসিলন নট কেউ করবে না, তো অপশন আমাদের হবে কিউ বাই এপসিলন নট। ঠিক আছে, যদি একটি তল দিয়ে জিজ্ঞেস করতো তাহলে কিউ বাই 6 এপসিলন নট হতো, অপশন সি, কিন্তু এখানে অপশন হবে আমাদের এ। কোশ্চেন 3, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রবিন্দুতে কিউ আধান রাখা রয়েছে। কিউ এর সাপেক্ষে বৃত্তের চারিদিকে অপর একটি আধান কিউ কে একবার ঘুরিয়ে আনতে কৃতকার্য কত হবে? ঠিক, কনসেপচুয়াল কোশ্চেন। বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক, কেন্দ্রবিন্দুতে কিউ আধান রেখেছি, কিউ এর সাপেক্ষে বৃত্তাকার পথে একটি কিউ আধানকে নিয়ে গোল 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 করে ঘুরেছি, দিয়ে আবার ওখানে নিয়ে চলে এসেছি। বলছে একবার ঘুরিয়ে আনতে কৃতকার্য কত হবে? ভালো কথা, আমি এ থেকে ঘুরিয়ে এনেছি, তো বিভব ভি এ হবে, আবার ঘুরিয়ে এনেছি, আবার ভি এ হবে। ঠিক, বদ্ধ পথে কি বলে কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল দ্বারা যে কৃতকার্য হবে সে শূন্য হয়ে যাবে। বদ্ধ পথে সংরক্ষী বল দ্বারা একবার পূর্ণ অপরতন করলে কৃতকার্য শূন্য হয়ে যাবে। আর আমাদের যে স্থির তড়িৎ বল হবে সে হচ্ছে আমাদের সংরক্ষী বল। তো সংরক্ষী বল দ্বারা বদ্ধ পথে একবার ঘুরে আসতে কৃতকার্য শূন্য হয়ে যাবে, কারণ ভি এ এখানেও কি হবে, ভি এ এখানেও ভি এ, মানে প্রত্যেকটা জায়গায় বিভব একই, কে কিউ বাই আর, প্রত্যেকটা জায়গায় বিভব একই হবে। ঠিক, তো প্রত্যেকটা জায়গায় বিভব যদি একই হয় এই আধানের জন্য, তাহলে এই তলটা হচ্ছে সমবিভব তল, তো সমবিভব তলে কৃতকার্য শূন্য হয়, তো অপশন ডি হয়ে যাবে, অপশন ডি। কোশ্চেন 4, 99 ওহম রোধের একটি গ্যালভানোমিটারকে 1 ওহম গ্যালভানোমিটারের সাথে 1 ওহমের একটি শান্টকে যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে? ঠিক আছে, দেখো কি বলছে। বলছে একটা গ্যালভানোমিটার আছে জি, তার সঙ্গে একটা শান্ট লাগিয়ে দিয়েছে এস। আমাকে বলছে যে 99 ওহম গ্যালভানোমিটার রোধের একটি গ্যালভানোমিটার, মানে জি হচ্ছে 99 ওহম আর শান্ট হচ্ছে 1 ওহম। বলছে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। মূল প্রবাহ যদি আই হয়, আর হচ্ছে এটা আইজি, আর এখানে আই মাইনাস আইজি, তো আমাকে বলছে মূল প্রবাহের কত অংশ, মানে বলছে আইজি বাই আই বের করতে হবে, আইজি বাই আই মূল প্রবাহের কত অংশ, ঠিক সেটা চাইছে। তো দেখে নি, এই যে বিভব হবে ভি এ, এটা বি, তো ভি এ বি হয়ে যাবে আইজি ইন্টু জি। ঠিক, আবার সেটাই আবার হয়ে যাবে শান্টের বিভব, কারণ সমান্তরালে রাখা আছে, সমান্তরালে এর বিভব আর এর বিভব একই হবে, তাহলে হয়ে যাবে এখান থেকে আই মাইনাস আইজি ইন্টু এস। আমাদের চাই আইজি বাই আই, তো এক কাজ করে নি, আইজি বাই আই, আই দিয়ে দুই পাশে ডিভাইড করে নি, ভাগ করে নি, তো এটা হচ্ছে আইজি বাই আই ইন্টু জি ইকুয়ালস টু 1 মাইনাস আইজি বাই আই ইন্টু এস। এটাকে কিছু একটা ভ্যালু নিয়ে নিই, ধরে নাও কোনো কে, তো কে ইন্টু জি, 99 কে এর ভ্যালু চাই আমাদের 1 মাইনাস কে, এই কে এরই ভ্যালু চাই, আর এটা হচ্ছে শান্ট 1। এখান থেকে কে এর ভ্যালু কত আসবে, 1 মাইনাস কে 99 কে, তো 1 হয়ে যাবে, তো 100 কে ইকুয়ালস টু 1, কে ইকুয়ালস টু 1 বাই 100, তো কে হয়ে যাবে 1 বাই 100, মানে অপশন এ, অপশন এ হয়ে যাবে। তারপরে কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেন, কারশফের লুপের নিয়মটি নিচের কোন রাশির সংরক্ষণ নির্দেশ করে? তো কারশফের যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে শক্তিকে নির্দেশ করে। শক্তি মানে আমরা বিভব লিখতাম, পুরো বর্তনীর বিভব কি হয়,
বিভবের সমষ্টি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। মানে হচ্ছে বিভব মানে কৃতকার্য প্রতি একক আধানে সেটা কি হবে, সংরক্ষিত থাকবে। ঠিক, তো শক্তি সংরক্ষণ থাকে। কোশ্চেন নাম্বার 6, কোন সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভর বেগ বিশিষ্ট একটি আলফা কণা এবং একটি পি কণা, পি মানে প্রোটন, একটি পি কণা আলফা প্রোটন, আচ্ছা, বৃত্তাকার পথে বেঁকে গেল, উভয় বৃত্তাকার পথে বেঁকে গেল। এই ক্ষেত্রে তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কি হবে? প্রোটন আছে আর আলফা কণা আছে, ঠিক, এদের ব্যাসার্ধ বলছে কি হবে, দেখা যাক। তো এখানে চৌম্বক ক্ষেত্র একই চৌম্বক ক্ষেত্রে দুটো কণাকে ছুড়ে দিয়েছে। তো চৌম্বক ক্ষেত্রে যদি কণাকে ছুড়ে দেওয়া হয় তার যে ব্যাসার্ধ হবে সেটা হয়ে যায় mv বাই কিউবি, ঠিক। তো আর আলফা হয়ে যাবে এম আলফা ভি, একই বেগে ছুড়েছি কিনা দেখতে হবে। সুষম ক্ষেত্রে সমভরবেগ বিশিষ্ট, আচ্ছা সমভরবেগ বিশিষ্ট মানে কি করা হয়েছে, এইটা হচ্ছে বেগ ভরবেগ বাই কিউবি, ঠিক। তো পি বাই কিউ আলফা, আর পি যেটা হচ্ছে বি তো ধ্রুবক থাকবে দুটোর ক্ষেত্রে, তারপরে আলফা প্রোটন, তো পি বাই কিউ প্রোটন বি। তো আমাদের চাই আর আলফা বাই আর পি, তো আর আলফা বাই আর পি হয়ে যাবে পি বাই কিউ আলফা বি বাই পি বাই কিউ পি বি। তো উল্টে যাবে, পিপি কেটে যাবে, বিবি কেটে যাবে, কিউ পি বাই কিউ আলফা, ঠিক। তো আধান হয়ে যায় প্রোটনের 1 আর আলফা কণা হিলিয়াম 2+, তার মানে 2 হয়ে যাবে। তো আর আলফা বাই আর পি হয়ে যাবে 1/2, 1/2, অপশন আমাদের সি হবে, অপশন সি। তারপরে কোশ্চেন, এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ড চুম্বককে তারের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে, তারের প্রান্তে আবদ্ধ করলে সংস্থাটি চুম্বক ভ্রামক কি হবে? কি বলেছে, দুটো চুম্বক আছে, একটা এরকম আর একটা এরকম, দুটো চুম্বককে লম্বতে রেখে দিয়েছে। তো লম্বতে রেখে এদের যে নেট ভ্রামক আছে সেটা কি হবে? সে চুম্বক ভ্রামক এর কোনো এম থাকবে, এর কোনো এম থাকবে। তো এদেরকে ভেক্টরের মতো দেখে নি, এটা এম আর একটা ভেক্টর এম, এদের যে লব্ধি হবে √m² প্লাস m², তো হয়ে যাবে m√2। তো আমাদের যে ভ্রামক হবে সেটা হয়ে যাবে m√2, অপশন ডি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 বলছে 10 ওহম রোধের একটি বদ্ধ বর্তনীর সঙ্গে জড়িত ফ্লাক্স টি এর সঙ্গে যে সমীকরণ দেওয়া রয়েছে সেটা এটা। 0.25 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে? আচ্ছা, তড়িৎ চালক বল বলেনি, তড়িৎ প্রবাহ জিজ্ঞেস করেছে, তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ হবে আবিষ্ট তড়িৎ চালক বল বাই আর। আবিষ্ট তড়িৎ চালক বলের মান কি হয়ে যায়? d∅/dt বাই আর। তার মানে আমাকে 1/r ইন্টু d∅/dt বের করতে হবে। তো 1/r d∅/dt কি করে বের করবো? 5 বসিয়ে দিই এখানে, 6t² - 5t + 1, তো 1/r 12t - 5, ঠিক। কত সেকেন্ডে চেয়েছে? 0.25 সেকেন্ডে। আর কত দেওয়া আছে? 10, তো 12 ইন্টু 0.25 - 5, ঠিক। তাহলে কত হবে? এটা 1/4, তার মানে 3 - 5/10 মানে -2/10। তো এর মান যদি দেখি, মান যদি না হয়, ঠিক আছে, মান তো 2/10 মানে 1/5 মানে 0.2 অ্যাম্পিয়ার, অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে। নেগেটিভ সাইনটা এটা দেখাচ্ছে, নেগেটিভ সাইনের অন্য মিনিং আছে, তো নেগেটিভ সাইনে আমরা পুরো কি করব? পজিটিভ ভ্যালু ধরে কাজ করব, ঠিক আছে। এলআরসি শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে, তখন কি হবে? আচ্ছা, বলছে এলআরসি শ্রেণী সমবায় আছে,
তাহলে কেমন হয়, যখনই কেউ এলআরসি বলবে আমি ছবি এঁকে বলবো, এদিকে আর হবে, এদিকে এক্স এল হবে, এইদিকে এক্স সি হবে, মানে এটা হবে ওমেগা এল আর এটা হবে 1/ওমেগা সি। ঠিক? তো এলআরসি সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর মতো কাজ করে, মানে শুধু আরটাই থাকবে। তাহলে কেউ বলবে স্যার এক্সেল এক্সি কে যদি কেটে ফেলে তবেই শুধু আর থাকবে, তার মানে আমাদেরকে অনুনাদ দিয়েছে রেজোনেন্স, তার মানে এক্সেল ইকুয়ালস টু এক্সি হবে 1/ওমেগা সি, এটা হবে। তো অপশন সি, অপশন সি। আচ্ছা, এর সঙ্গে আমি কোশ্চেন জুড়ছি, যদি বলতো এটাতে আমাদের আই এগিয়ে থাকে ভির থেকে, আই এগিয়ে ভি এর সাপেক্ষে, আই এগিয়ে থাকবে ভি এর সাপেক্ষে, বা এমন বলতে পারে যে পুরো বর্তনী একটি তুল্য ধারক বর্তনীর মতো কাজ করে, একটি তুল্য ধারক বর্তনী অর লেখা থাকবে, যে বর্তনী তুল্য ধারক বর্তনীর মতো কাজ করে, বর্তনীর রূপে কার্য করে। তাহলে কি হবে, তাহলে এক্সেল আর এক্সির কি সম্পর্ক হবে, এক্সেল আর এক্সির কি সম্পর্ক? তো তুল্য ধারকে কি হয়ে যায়, ধারক বর্তনীতে কে এগিয়ে থাকে, কারেন্ট না ভোল্টেজ, ধারক বর্তনীতে কারেন্ট এগিয়ে থাকে, ধারক বর্তনীতে কারেন্ট, এইদিকে কারেন্ট হয় আর এর দিকে কারেন্ট হয়, আর এইদিকে ভিসি হয় আর এইদিকে ভিএল হয়, মানে যেদিকে এক্সেল লিখছি সেদিকে ভিএল ভিসি। আমি এই ছবিতেই দেখতে পাচ্ছি যে কারেন্ট এগিয়ে থাকে কিসে, এই বর্তনীতে, ধারক বর্তনীতে। তো তুল্য ধারক বর্তনী তখনই হবে যদি এক্সএলটা এক্সসিটা বেশি হয়ে যাবে এক্সএল এর থেকে, তবেই নেট কি হবে, এভাবে এক্সসি মাইনাস এক্সএল আর এইদিকে আর, তখন আমি বলবো যে এক্সসি গ্রেটার দেন, মানে 1/ওমেগা সি গ্রেটার দেন ওমেগা এল। তখন এই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তখন অন্য অপশন হবে। ঠিক আছে, তখন অপশন বি হয়ে যাবে। তো বলবে স্যার তাহলে যদি এরকম বলতো তুল্য আবেক্ষক বর্তনীর মতো কাজ করছে, তখন এটা উল্টে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে আমাকে বুঝতে হবে। চলো কোশ্চেন 10, বায়ু শূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ। বায়ু শূন্য স্থানে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ হয় সেটা হয়ে যায় আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর আমরা খুব ভালোভাবে জানি 1/μ0ε0 হয়। বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, বায়ু মাধ্যমে চুম্বক ভেদ্যতা, বায়ু মাধ্যমে বা শূন্য স্থানে। বুঝতে পেরেছ? তো অপশন আমাদের হয়ে যাবে তরঙ্গের বেগ বি, অপশন হয়ে যাবে বি। কোশ্চেন 10 হলো। সেকশন বি তে যাচ্ছে, সেকশন বি তে আছে অ্যাসারশন রিজাল্ট। তো অ্যাসারশনে কি বলছে, বলছে সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল কোনো আহিত কণার শক্তি ধ্রুবক থাকে। সুষম চৌম্বক ক্ষেত্রে আমি যদি গতিশীল কণা কোনো কণাকে পাঠিয়ে, ঠিক, তো সুষম চৌম্বক ক্ষেত্র আছে, তাতে আমি কোনো কণাকে পাঠিয়ে দিয়েছি, তো সেই কণা কি করে গোল 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 করে ঘুরতে থাকবে। ঠিক, বা যে বল লাগবে সেই বল হয়ে যায় কিউ ভি ক্রস বি। তারপর আমরা বলতাম যে প্রযুক্ত বল ভির সাথে লম্ব, প্রযুক্ত বল বির সাথেও লম্ব। যদি কোনো বল ভির সাথে লম্বতে থাকে সে কোনোদিন ভির মান বদলায় না, সে দিক বদলায়। তো ভির যদি মান না বদলায় তাহলে হাফ এমভি স্কোয়ারও বদলাবে না, তার মানে গতিশক্তি কোনোদিন পরিবর্তন হবে না। তো প্রথম যেটা আছে কারেক্ট, শক্তি ধ্রুবক থাকবে। কোনো আহিত কণার উপর চুম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্য শূন্য হবে অবশ্যই, কারণ এই এফটা, এই যে এফ আছে ভিসির অভিলম্বতে হচ্ছে, সব সময় ভিসির অবিলম্বনে। তার মানে কোনো বস্তু যদি যেতে চায় তাহলে সরণের সাথে লম্বতে থাকবে সব সময় এফ। গতিবেগ, যেদিকে গতিবেগ সেদিকে সরণ হবে, সেই সরণের সাথে এফ লম্বতে থাকবে। তো এফ যদি লম্বতে থাকে তাহলে কৃতকার্য এফ এর দ্বারা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কৃতকার্য দ্বারা এফ, কোনো কৃতকার্য হচ্ছে না,
তো কৃতকার্য হচ্ছে না বলেই গতিশক্তি ধ্রুবক আছে। তাহলে আমাদের হয়ে যাবে এ বি দুটোই কারেক্ট, আর বি হচ্ছে এ কে এক্সপ্লেন করছে, অপশন এ। অপশন এ হয়ে যাবে ঠিক। কৃতকার্য হচ্ছে না বলে গতিশক্তি একই থাকছে, ঠিক। কারণ কৃতকার্যের সমস্ত বল দ্বারা কৃতকার্য গতিশক্তির পরিবর্তন হয়, ঠিক। তো কৃতকার্য যদি না হয়, কার্যশক্তি উপপাদ্য, কৃতকার্য হচ্ছে গতিশক্তির পরিবর্তন। কৃতকার্য যদি না হয় তাহলে গতিশক্তির পরিবর্তন হবে না, তার মানে গতিশক্তি ধ্রুবক থাকবে এখান থেকে। তো গতিশক্তি ধ্রুবক থাকবে, ঠিক আছে। চলো তারপরে হচ্ছে কোশ্চেন 12। ফাঁপা পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। অবশ্যই যে কোনো ফাঁপা পরিবাহী থাকলে তার আধানগুলো এমন ভাবে সাজিয়ে নেয় নিজে নিজেকে, তারা ভেতরে তড়িৎ ক্ষেত্রকে শূন্য করে দেয়। তো ভেতরে পরিবাহীর ভেতরে, সেটা নিরেট হোক বা ফাঁপা হোক, তার ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, ঠিক। তারপরে ফাঁপা পরিবাহীর ভেতরে বিভব সমান হয়। এবার ভেবে দেখো, কোনো তড়িৎ ক্ষেত্র ভেতরে নেই, তার মানে কোনো আধানের উপরে বল লাগবে না। বল যদি না লাগে কৃতকার্য হবে না, তার মানে আগে থেকে যা শক্তি ছিল তাই শক্তি থাকবে, মানে বিভব কি থাকবে, ধ্রুবক থাকবে। তো বিভব এখানে ধ্রুবক হয়, কারণ আমরা জানি E - dV/dr। যদি ভি ধ্রুবক হয়, মানে ই যদি 0 হয়, তাহলে ভি ধ্রুবক হতে হবে। ম্যাথস থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ভি কি হবে, ধ্রুবক হয়ে যাবে, ঠিক। তাহলে অপশন এ আমাদের কারেক্ট হবে, ঠিক। বিভব শূন্য হচ্ছে আর তড়িৎ ক্ষেত্র তার জন্য 0, বিভব ধ্রুবক, সেই জন্য তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা বলবো যে এ কি করছে, মানে অপশন এ। তো প্রথমটা কারেক্ট, দ্বিতীয়টা কারেক্ট, দ্বিতীয়টা প্রথমটাকে এক্সপ্লেন করছে। তারপরে কোশ্চেন 13। পরিবাহী গতিশীল না হলেও পরিবাহীটি তড়িৎ চুম্বকীয় আবেশ করতে পারে পরিবাহীর মধ্যে। বলছে পরিবাহী গতিশীল যদি নাও হয়, পরিবাহীর মধ্যে তড়িৎ চালক বল আবিষ্ট হতে পারে। অবশ্যই হতে পারে, কারণ ফ্লাক্স পরিবর্তন করলে কোনো জায়গায় কোনো পরিবাহীর মধ্যে যদি ফ্লাক্স পরিবর্তন হয়, তাহলে কি হবে, তড়িৎ চালক বল আবিষ্ট হবে। আর সেই ফ্লাক্স নির্ভর করে বি এ কস থিটা, মানে বি এস কস থিটা। যদি চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হয়, ফ্লাক্স পরিবর্তন হবে। যদি ক্ষেত্রফল পরিবর্তন হয় তাহলেও হবে। যদি থিটাও পরিবর্তন হয় তাহলেও ফ্লাক্স পরিবর্তন হবে, ঠিক। তার মানে তিনটে কারণে আমরা ফ্লাক্স পরিবর্তন দেখতে পাই। শুধু চললেই যে হবে সেটা না হলেও চলবে। তার মানে বি চেঞ্জ হতে পারে, এস চেঞ্জ হতে পারে, থিটা চেঞ্জ হতে পারে। মোট কথা হচ্ছে ফ্লাক্স চেঞ্জ হলে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। তো সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখি, কোন পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্র পরিবর্তন করলে পরিবাহীটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, ঠিক। চৌম্বক ক্ষেত্রকে যদি পরিবর্তন করি, ফ্লাক্স পরিবর্তন হবে। ফ্লাক্স পরিবর্তন হলে d∅/dt আমরা ই লিখবো, আর আর দিয়ে ভাগ করলে আমি কারেন্ট পেয়ে যাব। তার মানে প্রথম আর সেকেন্ড দুটোই কারেক্ট, এবং সেকেন্ডটা প্রথমটাকে এক্সপ্লেনও করছে। তো অপশন এ হয়ে যাবে, অপশন এ। 14। তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন বিন্দুতে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, তার কোন বিন্দুতে ই এবং চুম্বক ক্ষেত্র বি পরস্পরের অভিলম্বে থাকে। অবশ্যই তড়িৎচুম্বকীয় তরঙ্গ এমন তরঙ্গ যেই তরঙ্গে বি আর ই অভিলম্বে কম্পিত হতে থাকে। তো প্রথমটা কারেক্ট। রিজন বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ হয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা হবে সেটা তির্যক তরঙ্গ হবে। মানে হচ্ছে যে আমি যদি রিজনটাকে উপরে লিখতাম, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ দিয়ে, মানে অ্যাসারশন যদি এটা হতো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ, তার রিজন হচ্ছে ই আর বি অবিলম্বে আছে, তাহলে কারেক্ট হতো। দুটোই কারেক্ট। কিন্তু উপরেরটাকে যদি নিয়ে যেতাম রিজন তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, তার ব্যাখ্যা হচ্ছে ই আর বি অবিলম্বতে থাকে। তার মানে উল্টোটা হলে অপশন এ হয়ে যেত। এখন অপশন হবে বি, এখন অপশন হবে বি। চলে যাই সেকশন সি তে।
পনেরোতে কি দেওয়া আছে, প্রদত্ত চিত্রে এ বির সমতুল্য ধারকত্ব কি হবে। তো এইভাবে দেওয়া রয়েছে, ঠিক এটা এর সঙ্গে এটা এর সঙ্গে, ধরে নাও এটা C1, এটা C2, এটা C3। তো এই ধরনের কোশ্চেন কিভাবে করবো, এটাকে এ ধরে নেবে, বি ধরে নেবে। তো এর ভোল্টেজ হচ্ছে ভি ধরে নেব, এর ভোল্টেজ 0 ধরে নেব, 0 ভি মেথড। ঠিক, এটা যদি ভি ভোল্টেজ হয় তাহলে ভি ভোল্টেজ ভি ভোল্টেজ ভি ভোল্টেজ, এটাও ভি ভোল্টেজ হবে। এটা যদি 0 ভোল্টেজ হয়, 0 0 0 0 0, এটাও 0 ভোল্টেজ। তো আমি C1 এর বিভব প্রভেদ দেখতে পাচ্ছি V-0, C2 রও V-0 দেখতে পাচ্ছি, C3 রও V-0। মানে আমি একটা জায়গায় V0 লিখে তিনটেকে কানেক্ট করবো। এখানে C1 V0 এর মধ্যে আছে, C2 ও V0 এর মধ্যে আছে, C3 ও V0 এর মধ্যে আছে। তাহলে তিনটেই হচ্ছে সমান্তরাল। তো তোমরা করে নেবে তিনটে সমান্তরাল করে, 1 + 1/2 + 1/3, এটাই 1/f। সমান্তরাল থাকলে তিনটে যোগ হয়ে যায়, তাই তো? তো তিনটে যোগ হয়ে কত হবে, 3 2 5 1 6, 6 মাইক্রোফ্যারাড। অপশন সি, সমান্তরালে যোগ হয়ে যাবে ধারক আছে। যদি রোধ থাকতো তাহলে 1/, করে যোগ হতো। ঠিক আছে। 16 বর্তনীতে এ বি 6 দেওয়া আছে, মানে পুরো লেখা আছে, যা যা দেওয়া আছে দেখে নাও ছবিতে। 10 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত হবে। তো আমি দেখতে পাচ্ছি 6/12 যেটা হচ্ছে, 6/12 সেটা ইকুয়াল টু 3/6 কি হচ্ছে, 1/2 আর 1/2। হ্যাঁ হচ্ছে। তো এটা হচ্ছে ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তো ব্যালেন্স হুইস্টন ব্রিজ যদি হয়ে যায়, গ্যালভানোমিটার যেটা R5 থাকে যেটা গ্যালভানোমিটার, তার মধ্যে দিয়ে কারেন্ট কি হয়, 0 হয়। তো অপশন আমাদের ডি হবে, অপশন ডি। কোশ্চেন 17, প্রদত্ত চিত্রে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে। 9 ভোল্ট দেওয়া রয়েছে, আর এইখানে দেখো কিভাবে করবে, পুরো ছবিটা আঁকি। এটা 9 ভোল্ট, এটা 3 ওহম, 8 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম। এখান থেকে তিনটে রোধ দেওয়া রয়েছে, 2 ওহম, 4 ওহম, 2 ওহম। বলছে 4 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, প্রবাহ মাত্রা, মানে এখানের আই চাইছে আমার, মানে এখানের যা আই হবে এখান থেকে যা ঢুকবে সেটাই হবে। তো আমি এক কাজ করব, এখানে কি করতে পারি, 2 4 2 তো আছে, 4 2 2, মানে এই যে পুরোটা আছে এটা 8 আছে, কিন্তু এটা 8 ওহম। তাহলে এই পুরোটাকে সরিয়ে দিয়ে আমি 8 ওহম লাগিয়ে দিতে পারি, কারণ ওই 8 ওহমের মধ্যে দিয়ে যা যাবে 4 এর মধ্যে দিয়ে তাই যাবে, শ্রেণীতে ছিল। ভালো কথা। এই 8 আর এই 8 মিলে কত হবে, 4 হয়ে যাবে, 4 ওহম। 8 আর 8 মিলে 4 ওহম হয়ে যাবে, সমান্তরালে আছে। ঠিক করে দেখে নেবে। তার সঙ্গে 3 আর 2 লেগেছে এখানে, তো 4 3 7 2 9, তার মানে 9 ভোল্টের সাথে 9 ভোল্ট লাগানো আছে। তাহলে কারেন্ট কত যাবে, কারেন্ট হয়ে যাবে 9 ভোল্ট বাই 9 ওহম, 1 অ্যাম্পিয়ার। তার মানে 1 অ্যাম্পিয়ার এখান থেকে যাচ্ছে, এখান থেকে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। 1 অ্যাম্পিয়ার যখন এখানে যাবে, এখান থেকে 1 অ্যাম্পিয়ার যাবে, সে দেখবে এইখানে 8 ওহম আছে, এইখানে 8 ওহম আছে, দুটো সমান আছে। তো দুটো সমান যদি হয় তাহলে 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। তো আমাদের অপশন হবে বি। এবার স্টুডেন্ট কোথায় ভুল করে, স্টুডেন্ট কি ভুল করে, এই 8 কে দেখে না, ও পুরো ছবিটা দেখে। যেখানে 8 ওহম আছে স্যার, সেখানে তো 2 ওহম আছে, আমি কেন 8 নিতে যাব। আমার কোশ্চেন হচ্ছে এটা যে স্যার এখান থেকে 1 অ্যাম্পিয়ার এসছে, সেই 1 অ্যাম্পিয়ার এখানে 2 আছে 8 আছে, আমি কেন টোটাল 8 দেব, প্রথম কথা। তো এখানে একটা জিনিস ভুল করছো, তুমি কারেন্ট ডিভিশন করছো। কারেন্ট ডিভিশন করার সময় আমি দেখব যে কারেন্ট কখন আমরা ডিভিশন করি, মানে কারেন্ট কখন আমরা ভাগ করি, বিভাজন করি প্রবাহ, যখন দুটো রোধ কিসে থাকে, সমান্তরালে। ঠিক, তো এখানে সমান্তরালে 2 আছে
নাকি 2, 4, 2 মিলে আছে, এটা ভাবতে হবে। এখানে 2 আর 8 সমান্তরালে নেই, তাহলে আমি বিভাজনের সময় 2 আর 8 নেব না। এখানে 8 আর এই পুরোটা হচ্ছে সমান্তরালে আছে, তো সেই জন্য পুরোটাকে সমান্তরালে ধরতে হবে, 2 দেখলে হবে না, তাহলে এই পুরোটার তুল্যরোধ 8 হবে। তো সেই জন্য 8, 8 দেখবো, হাফ হাফ হয়ে যাবে। ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 18। এখানে কি বলেছে যে একটা এ বিন্দু আছে, 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটা হচ্ছে ও, এখান থেকে আরেকটা রোধ আছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, আর এখানে 2 ওহম আছে। বলছি ও বিন্দুর বিভব 12 ভোল্ট হলে, ও বিন্দুর বিভব 12 ভোল্ট, সি বিন্দুর বিভব কি হবে? এটা সি, আর এটা বি, আর এটা 1। ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক, বলছি এটা 12 ভোল্ট আর এটা সি, আর এটাকে এ নিয়েছে, এটাও ঠিক। তো এখান থেকে যদি কারেন্ট যায় 3 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার, এই দিকে যাবে 4 অ্যাম্পিয়ার। ঠিক, তো কারেন্ট যাবে 4 অ্যাম্পিয়ার এই দিকে। তাহলে এখান থেকে এখানে লিখতে হবে, কেমন লিখবো? এদিক থেকে কারেন্ট যাচ্ছে, প্রথমে প্লাস উচ্চ বিভব, তারপরে নিম্ন বিভব। তাহলে ভিও থেকে শুরু করবো, ভিও প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, মাইনাস আই ইন্টু আর ইকুয়াস টু ভিসি। ঠিক, তো ভিও হচ্ছে 12 মাইনাস 4 ইন্টু 2 ইকুয়াস টু ভিসি। তো এখান থেকে আমরা পাবো 4 ভোল্ট, ভিসি হয়ে যাবে আমাদের 4 ভোল্ট। তো অপশন সি, অপশন সি কারেক্ট হয়ে যাবে, অপশন সি। তো আমাদের সেকশন সিও শেষ হলো, চলে যাই সেকশন ডি তে। 4টি সমান ধারকত্ব বিশিষ্ট ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব C1 হয়। তো 4টি সমান ধারকত্বের ধারক নিয়েছে। দেখো কোশ্চেন স্টেটমেন্ট আগে লিখতে হবে, স্টেটমেন্ট আগে ঠিক করে লিখতে হবে। সেকশন ডি, কোশ্চেন 19, যে 4টি সমান ধারক বিশিষ্ট ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে দিয়েছে। এই সি, প্রত্যেকটাই ধরলাম সি সি করে আছে, তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে। বলছে তুল্য যেটা আসবে, সি এবি যেটা আসছে সেটা C1 আসছে, C1 হয়। তাহলে 4টে সি আছে, এদের কি এতে আছে, শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে কি করে হয়? 1/c প্লাস 1/c 1/c প্লাস 1/c, রোধের উল্টোটা হয়, সেটাই হয়ে যায় 1/C1, কারণ তুল্য ধারকত্ব দেওয়া আছে C1, মানে তুল্য ধারকত্ব সমান এইগুলো, 1/C1 হয়ে যাবে 4/c, তাহলে C1 হবে C/4। ঠিক, তারপরে কি বলছে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, আচ্ছা, এবং সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হয় C2, C2/C1 যাবে। ঠিক আছে, এবার সমান্তরালে যুক্ত করে দিয়েছে। তো সমান্তরালে যদি যুক্ত করা হয় তাহলে তুল্য ধারকত্ব C2 হয়ে যায়। তাহলে বলি স্যার C2 হলে তাহলে 4C হয়ে যাবে, C2 হলে 4C হয়ে যাবে, তাহলে C2/C1 কি হবে? তো C2/C1 হয়ে যাবে 4C/C/4, মানে 4 স্কয়ার, তো হয়ে যাবে 16। 16 আমাদের অপশন বি। এর আমি শর্ট ট্রিক বলে দিচ্ছি, সিরিজ প্যারালাল। যদি সিরিজে n সংখ্যক লাগানো থাকে ধারক একই মানের, এখানে 4টে লাগিয়েছে, আমি জেনারেলাইজ বানিয়ে দিচ্ছি তোমাকে। কখনো যদি n সংখ্যক সমান ধারকত্বের ধারককে শ্রেণীতে লাগানো হয়, তাহলে তার তুল্য ধারকত্ব হবে, শ্রেণীতে লাগানো হচ্ছে S দিয়ে, সিরিজ C/n, n সংখ্যক লাগিয়েছে। আবার সেই n সংখ্যককে সমান্তরালে লাগিয়ে দিলে C প্যারালাল বলা হয় ইংলিশে, CP, সেটা হয়ে যাবে NC। ঠিক, তো CP/CS যেটা হবে NC/C/n, মানে n স্কয়ার হয়ে যাবে। তো CP = n স্কয়ার CS, সিরিজ প্যারালাল মনে রাখবে, প্যারালাল সমান্তরাল সিরিজ। তো এইটা মনে রাখলে তোমাকে পুরো সলভ করতে হবে না, আমি ডাইরেক্ট 4 বসিয়ে দেবো এখানে, এই কোশ্চেনে ডাইরেক্ট 4 বসিয়ে দেবো। CP/CS কি হয়ে যাবে আমার 16 হয়ে যাবে।
তোমার আসবে এই কোশ্চেন। কোশ্চেন 20, শূন্যস্থানে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমীকরণ দেওয়া রয়েছে। 40 cos করে লেখা রয়েছে। তরঙ্গ ভেক্টর কে এর মান কত হবে? কে এর মান মিটার এককে কি হবে? আচ্ছা, একটা তরঙ্গ দেওয়া রয়েছে, সেই তরঙ্গ হচ্ছে E equals to কোশ্চেন নাম্বার 20, E equals to 40 cos kz minus 6 into 10 to the power 8t। তরঙ্গ ভেক্টর কে এর মান কি হবে? তরঙ্গ ভেক্টর কে এর মান মিটার ইনভার্সে কি হবে? আচ্ছা, তো kx ওমেগা টি। শুনে নাও, এই কোশ্চেন আমরা কিভাবে করব। এই কে এর মান জিজ্ঞেস করেছে যে এই কে কি হবে, কতগুলো ফর্মুলা আমাকে জানতে হবে। প্রথম কথা, এটা হচ্ছে আমাদের ওমেগা, তো ওমেগা হচ্ছে 6 into 10 to the power 8, ঠিক আছে। সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে ওমেগা। এবার তরঙ্গের বেগ কিভাবে আনবো? হয়ে যায়, মনে রাখো কতগুলো ফর্মুলা বলছি আমি। ওমেগা ইকুয়ালস টু কে ইন্টু ভি হয়ে যায়। তরঙ্গ ভেক্টর কে হচ্ছে তরঙ্গ ভেক্টর, আর এটা হচ্ছে তরঙ্গের বেগ, এটা হচ্ছে তরঙ্গের বেগ কে ভি, ঠিক। আর এটা আমাদের হয়ে যাচ্ছে ই নট, এটা আমাদের হয়ে যাচ্ছে ইকুয়ালস টু ই নট। আচ্ছা, কিভাবে আনবো আমরা? এটা যদি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হয় তাহলে এর বেগ হবে সি ইন্টু মানে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, ঠিক। তার মানে এই ভিটাই হচ্ছে তরঙ্গের বেগ, আর কেটা হচ্ছে এটা, আর ওমেগাটা এটা। তো সবসময় মনে রাখবে ওমেগা ইকুয়ালস টু কে ভি, ওমেগা ইকুয়ালস টু কে ভি। কেন্দ্রীয় বিদ্যালয় কে ভি মনে রাখবে ওমেগা। তো এখান থেকে আমি কে পেয়ে যাবো ওমেগা বাই ভি, মানে যেটা আমি সি বলছি। তো ওমেগা কত? 6 into 10 to the power 8, সেখান থেকে আসবে 3 into 10 to the power 8, তো হয়ে যাবে 2। তো কে এর মান হয়ে যাবে 2, অপশন এ। তো এখানে কোন ডাটাটা হিডেন ডাটা ছিল যেটা আমাকে জানতে হতো, সেটা হচ্ছে এই বিটা। এই বিটা হচ্ছে তরঙ্গের বেগ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলোর গতিবেগে যায়, ঠিক আছে, বায়ু শূন্য বা বায়ুতে, তো আলোর গতিবেগ ধরে নিয়েছে। আর কি মনে রাখতে হবে? ওমেগা ইকুয়ালস টু কে। মনে রাখলেই কোশ্চেন সলভ হবে, না হলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে। কোশ্চেন 21, একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। একটি পারদ বিন্দু আছে যেটা হচ্ছে একটা গোলক হবে, তাকে 90 ভোল্ট বিভবে আহিত করা হয়েছে। পারদ বিন্দুকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রত্যেকটি বিন্দুর বিভব কি হবে? চলো, এই কোশ্চেনকেও আমি জেনারেলাইজ বানাবো, দিয়ে ভ্যালু পুট করবো, যাতে তোমাকে এরকম করতে হয় না যে 27টা টুকরো করেছি বলে এমন হয়েছে। তুমি যে কোনো ভ্যালু বসাবে, দিয়ে অ্যান্সার পাবে। তো প্রথমে কোশ্চেন 21, তো কোশ্চেনটাকে আমি ফ্রেম করছি এমন, কোন একটা রয়েছে, গোলক রয়েছে, পরিবাহী গোলক, তার বিভব হচ্ছে ভি, তাকে এন টুকরোতে ভাঙা হয়েছে, এন টুকরো করা হয়েছে। এবার এর বিভব কি হবে? নতুন যে বিভব হবে সেটা কি হবে, এটাই তো জিজ্ঞেস করেছে। দিয়ে আমি এন 27 বসিয়ে দেবো, এন টুকরো, ঠিক। চল, তো প্রথম কথা, এর যা আয়তন হবে, এই সবগুলো মিলেরও তাই আয়তন হবে। এটা ধরে নিলাম আর, আধান ধরে নিলাম কিউ, তাহলে ভি হয়ে যায় কে কিউ বাই আর, পরিবাহী গোলক কে কিউ বাই আর হয়ে গেছে আমাদের ভি। এই ভি গুলো কি হবে? এই ভি ড্যাশ হবে এই ছোটটার যদি ছোট্ট আর হয়, আর এর আধান যদি ছোট্ট কিউ হয়, তাহলে হয়ে যাবে কে কিউ বাই আর। এবার আমাকে বুঝতে হবে, এই যে এখানে আধান ছিল, সেই আধান তো কোনোভাবেই ওকে কমানো যাবে না, আধান তো সংরক্ষণ থাকবে। তার মানে এর মধ্যে আধান 27টি সমান ভাগে বা এন টুকরোতে ভেঙে গেছে। তার মানে ছোট্ট কিউ যেটা হবে বড় কিউ বাই এন হয়ে যাবে, সমান টুকরোতে চলে গেছে। ভালো কথা। বাকি স্যার এই আর এই আর এর মধ্যে সম্পর্ক কি করে আনবো? সেটার জন্য আয়তন বসে আছে। এর আয়তন যেটা হবে সেটা হবে
4/3 পাই আর কিউ। ঠিক, ধরো তুমি একটা বালতিতে জল রেখেছিলে, সেখানে n সংখ্যক ছোট ছোট বালতিতে রেখে দিলে সমান ভাগে, তাহলে সেই 27টা যে বালতি ছোট ছোট বালতিতে জল রেখেছিলে তাদের যোগফল কি হবে? বড় ড্রামের মধ্যে যে জল ছিল, তার মানে এর মধ্যে যা ছিল সেটাকে n টুকরো করলে n টুকরোর প্রত্যেকটা আয়তন যোগ করলে এর টোটাল আয়তনের সমান হবে। তাহলে n ইন্টু 4/3 পাই আর কিউ আয়তন সমান হবে। ঠিক, তো 4/3 কেটে যাবে, এখান থেকে ছোট্ট আর আসবে, আর বাই এন আর কিউ বাই এন 1/3, তো আসবে আর বাই এন 1/3। ঠিক, এবার আমি বসিয়ে দিচ্ছি। তো ভি আমাদের কি আছে? ভি হচ্ছে কে কিউ বাই আর, আর ভি ড্যাশ হচ্ছে কে ছোট্ট কিউ বাই আর ড্যাশ। ঠিক, চল, তো এখান থেকে আমি দুটো রেশিও নিয়ে নিচ্ছি। তো ভি ড্যাশ বাই ভি যেটা হবে কে কিউ বাই আর ড্যাশ বাই কে কিউ বাই আর। তো পাবো আমরা কে কে কেটে যাবে, কিউ বাই কিউ আর বাই আর ড্যাশ, এটা হবে। তো কিউ বাই কিউ ছোট কিউ বাই কিউ হয়ে যাবে 1/n। ঠিক, আর বাই আর হয়ে যাবে আর বাই আর এন, এখান থেকে আর বাই আর হয়ে যাচ্ছে এন কিউ, এন 1/3। ঠিক, তো এখান থেকে আমরা পাবো ভি ড্যাশ বাই ভি ইকুয়ালস টু 1/n 1 মাইনাস 1/3, তো হয়ে যাবে 1/n 2/3। তো নতুন যে ভি ড্যাশ হবে ভি বাই এন 2/3। ঠিক, এবার আমরা এটাতে বসাবো। ঠিক, দেখিনি, তো নতুন ভি হবে পুরনো ভি বাই এন 2/3। এবার কোশ্চেনে কি দেওয়া রয়েছে? 90 ভোল্ট, তো 90 ভোল্ট, এন হয়ে গেছে 27 টুকরো, তো 27কে আমি 3 পাওয়ার 3 লিখতে পারি আর 2/3, এখান থেকে আসবে 90/3 ইন্টু 2/3, কেটে যাবে, হয়ে যাবে 10। তো আমাদের অপশন যেটা হবে 10 ভোল্ট হয়ে যাবে, ভি ড্যাশ 10 ভোল্ট। ঠিক, এবার আমাদের শেখার বিষয় কি? এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে যে আগে যে বিভব ছিল আর নতুন যে বিভব হবে, নতুন বিভব আগের বিভবের থেকে n 2/3 দিয়ে ভাগ হয়ে যাবে। নতুন বিভব পুরনো বিভবকে n 2/3 দিয়ে ভাগ করে দেবে, দিলে পেয়ে যাবে। তো এইটুকু মনে রাখতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে 27 দিয়েছে, অন্য কিছু দিতে পারে, 64 দিতে পারে, অন্য কিছু দিতে পারে। ঠিক আছে, চল তারপরে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:3। আচ্ছা, দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ ও রোধাঙ্কের প্রতিটির অনুপাত আছে। অপেক্ষাকৃত সরু তারটির রোধ 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে? আচ্ছা, দেখা যাক। বলছে দুটো রোধ আছে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা। ঠিক, দুজনে অনুপাত দেওয়া আছে 1/3, মানে 1/3 মানে আমি এর রোধাঙ্ক R1, এর রোধাঙ্ক R2, এর দৈর্ঘ্য L1, এর দৈর্ঘ্য L2, আর কি কি আছে? ব্যাসার্ধ, দৈর্ঘ্য, রোধাঙ্ক, আচ্ছা ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল A পাই R1 স্কয়ার পাই R2 স্কয়ার। এবার ডাটাগুলো আমাকে ঠিক করে লিখতে হবে, L1 অনুপাত L2 দেওয়া আছে 1:3। আমি দেখছি না, আমি জাস্ট একটা রাফ স্কেচ বানিয়েছি, কোনটা মোটা কোনটা কিছু আমি জানিই না এখন। ঠিক আছে, তো L1 L2 1:3।
রো 1 রো 3 1 3 ঠিক। ক্ষেত্রফল a1 a2 a1 a2 1/3। এবার আমি r1 লিখছি, r1 হয়ে যাবে রো 1 l1 বাই a1, সেটা হবে রো 1 l1 বাই পাই r1 স্কয়ার। ঠিক। r2 কি হবে রো 1 রো 2 l2 বাই r2 স্কয়ার। সো r1 বাই r2 হবে রো 1 বাই রো 2, পাই কেটে যাবে, l1 বাই l2 বাকি r2 বাই r1 এর হোল স্কয়ার, এটা হবে। ঠিক। r1 বাই r2 1/3, l1 বাই l2 1/3, আর এটা হয়ে যাবে 3/1 এর হোল স্কয়ার, তাহলে হবে 1। সো r1 r2 সমান হয়ে যাবে। তো অপশন বি হবে, অপশন বি, দুটো ভ্যালুই সমান হয়ে যাবে। সেকশন ডি এর লাস্ট কোশ্চেন একদম করবো। সেকশন ডি এর লাস্ট কোশ্চেন 23 বলছে 1 মিলিমিটার ব্যাসার্ধের ফিউজ তার রয়েছে, 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে কি হয়, ওই গলে যায়। ঠিক আছে, ফিউজ তারটি বলছে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত ব্যাসার্ধের তারকে গলাবে। ফিউজ তারের কনসেপ্ট আমাকে জানতে হবে। ফিউজ তার কি হয়, এরকম একটি তার রয়েছে, এর মধ্যে থেকে কারেন্ট যাবে। ঠিক। এই যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যা হিট প্রডিউস করবে সেটা I²R হবে 1 সেকেন্ডে, এটা হবে হিট প্রডিউস করবে, এত তাপ শক্তি তৈরি করবে। ততক্ষণ পর্যন্ত গলবে না যতক্ষণ এই তাপ শক্তি বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে। ধরে নাও 100 জুল তৈরি হচ্ছে, সেই 100 জুল সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, গলে যাবে না 1 সেকেন্ডে। 100 জুল গলে যাচ্ছে, মানে 100 জুল বেরিয়ে যাচ্ছে, মানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে। তো যতক্ষণ এই দুটো সমান হবে, যেটা তৈরি হচ্ছে আর যেটা বেরিয়ে যাচ্ছে, তো হিট ফ্লো রেটকে কিউ লিখছি, তড়িৎ প্রবাহর হার, মানে সরি, তাপ শক্তি প্রবাহের হার হচ্ছে কিউ, 1 সেকেন্ডে কত তাপ শক্তি বেরিয়ে যাচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে সেটাই সেই বেরিয়ে যেতে হবে। তো কিউ ইন্টু চারিদিক থেকে, এই তল থেকে বেরোচ্ছে বক্রতল থেকে, তো বক্রতল কত হবে 2πr ইন্টু এল। এটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে এই 2πr ইন্টু এল লেন্থ। তো এটা হচ্ছে যতটা তাপ শক্তি বেরিয়ে যাচ্ছে আর এটা তৈরি হচ্ছে। তো এই দুটো যতক্ষণ সমান হচ্ছে ততক্ষণ এরা মেল্ট হবে না। এরপরে একটু যদি কম বেশি হয়ে যায় মেল্ট করে যাবে বা গলে যাবে। তাহলে এটাই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, I²R ইকুয়ালস টু কিউ 2πr ইন্টু এল। এখান থেকে আমরা পাবো আর হচ্ছে আমাদের I² রো এল বাই এ, মানে পাই আর স্কোয়ার, ইন্টু কিউ ইন্টু 2πr। এখান থেকে তুমি পাবে কি I² এল এল কেটে যাবে, কিউ ইন্টু 2π² r³ ইন্টু রো, মানে আমি পাচ্ছি I² সমানুপাতিক বাকি সব ধ্রুবক r³ হবে। তো আমাদেরকে মনে রাখতে হবে এটা, আমাদেরকে কোশ্চেন করার জন্য এইটা মনে রাখতে হবে, বাকি সব ধ্রুবক হয়ে যাবে। এবার কোশ্চেনে দেখো বলছে 1 ব্যাসার্ধের জন্য তড়িৎ প্রবাহ এত 1 মিলিমিটার, তাহলে 1.5 অ্যাম্পিয়ারের জন্য তড়িৎ যে ব্যাসার্ধ দরকার এটা, তো 3 অ্যাম্পিয়ারের জন্য কত ব্যাসার্ধ দরকার পড়বে। তো ডাইরেক্ট করে নেবো আমরা, ধরে নাও I1² ইকুয়ালস টু সমানুপাতিক r1³ I2² r2³। এবার আমরা বসিয়ে দেবো। তো I1 বাই I2² ইকুয়ালস টু R1 বাই R2³। ভ্যালুগুলো বসিয়ে দিই। I1 1.5 নিলাম, I2 বের করতে হবে, R1 1 মিলিমিটার আর R2 মিলিমিটারই রাখবো,
আচ্ছা, I2 হবে 3 অ্যাম্পিয়ার, ঠিক, ইন্টু কিউ হয়ে যাবে। তো এখান থেকে যেটা আসবে 2 হবে, সো 1/4 ইকুয়ালস টু 1/r কিউব। তো r কিউব ইকুয়ালস টু 4, তো r ইকুয়ালস টু 4 1/3, এটাই আসবে। তো 2 ইন্টু 2/3 আসবে, এটা কত হয়? তো তোমাদের অপশন ওখানে ভুল দেওয়া আছে, একটি অপশন কিন্তু নেই। অ্যান্সার হয়ে যাবে 4 পাওয়ার 1/3, এটাই অপশন হবে। আমি চেক করেছি, এটাই অপশন হবে, এটাই তোমাদের অপশন হবে। তো ফিউচারের জন্য সবসময় এটা ব্যবহার করবে, I² সমানুপাতিক আর কি। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকবে, বাকি হাফ পার্ট হচ্ছে পরের ভিডিওতে থাকবে। তো পুরো পেপার তোমরা 2-3টে পেপার সলভ করবে, তাহলে কি হবে, তোমাদের কনফিডেন্স বুস্ট আপ হবে। ঠিক।